ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ল্যান্ড রিসোর্স সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ল্যান্ড ইজ এ ফাইনাইট অ্যান্ড ভ্যালুয়েবল রিসোর্স আপন হুইচ উই ডিপেন্ড ফর আওয়ার ফুড, ফাইবার, ফুয়েল অ্যান্ড উড. Soil, especially the topsoil, is classified as renewable resource because it is continuously regenerated by natural process, though at a very slow rate. About 200 to 1000 years are needed for the formation of 1 inch or 2.5 centimeter soil. Rate of erosion when faster than renewal, then the soil becomes non-renewable resource. তাহলে এখানে কি বলা হচ্ছে যে ভূমি সম্পদটা হচ্ছে একটা সীমিত সম্পদ এবং খুবই মূল্যবান সম্পদ, এবং এই ভূমি সম্পদের উপর আমরা নির্ভর করে থাকি আমাদের খাবার, আমাদের জ্বালানি সব কিছুর জন্য। আর ভূমি সম্পদ বলতে গেলে প্রথমে আসে যেটা সয়েল বা মাটির কথা। মাটির মধ্যেও আবার যে টপ সয়েল অংশটি বা শীর্ষ মৃত্তিকা, সেটাকে কিন্তু আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি, কারণ মাটির যাবতীয় উর্বরতা এই জায়গাটার মধ্যেই থাকে এবং এটাকে রিনিউয়েবল রিসোর্স বলা হয়। এই সয়েলকে রিনিউয়েবল রিসোর্স বলা হয় কারণ সে কন্টিনিউয়াস রিজেনারেশন হচ্ছে, একটা ন্যাচারাল প্রসেসে নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু খুব ধীরে ধীরে তৈরি হয়, খুব স্লো রেটে তৈরি হয়। 200 থেকে 1000 বছর পর্যন্ত টাইম লাগে 1 ইঞ্চি সয়েল বা 2.5 সেন্টিমিটার সয়েল তৈরি হতে। এখন যদি মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরোশন যদি সয়েল তৈরি হওয়ার থেকে বেশি পরিমাণে হয় বা বেশি হারে হয়, তখন কিন্তু এই রিনিউয়েবল রিসোর্সটা নন রিনিউয়েবল রিসোর্স বা অনবীকরণযোগ্য সম্পদে পরিণত হয়। অর্থাৎ যদি মাটির ক্ষয় বেশি হয়, মাটি সেই পরিমাণ তৈরি হচ্ছে না, তখন কিন্তু আমরা মাটিকে আর নবীকরণযোগ্য সম্পদ বলতে পারবো না, তখন আমাদের এটাকে নন রিনিউয়েবল রিসোর্স বা অনবীকরণযোগ্য সম্পদ বলতে হবে। আচ্ছা, এবার দেখো ল্যান্ড ডিগ্রেডেশন বা ভূমি সম্পদের যে অবক্ষয় সেটা কেন হতে থাকে, কেন হয়? সয়েল ইরোশন, ওয়াটার লগিং, স্যালিনাইজেশন অ্যান্ড কন্টামিনেশন অফ দ্য সয়েল উইথ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট লাইক ফ্লাই অ্যাশ অর হেভি মেটালস অল কজ ডিগ্রেডেশন অফ ল্যান্ড। তাহলে ভূমির অবক্ষয় কী কী কারণে হয়? মৃত্তিকা ক্ষয়ের জন্য হয়, জমিতে জল দাঁড়িয়ে গেলে হয়, জমিতে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তখন হয়, এবং যদি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কন্টামিনেন্টস বা দূষিত পদার্থ দিয়ে, ভারী ধাতু দিয়েও কিন্তু সয়েলটা নষ্ট হতে পারে। এবারে দেখো সয়েল ইরোশন। সয়েল ইরোশন, ইট ইজ এ ওয়ারিং অ্যাওয়ে অফ সয়েল। It is a movement of soil components, especially surface litter and topsoil, from one place to another. It results in loss of fertility due to loss of fertile topsoil. তাহলে সয়েল ইরোশন হচ্ছে কি, একটা জায়গা থেকে সয়েল মানে ক্ষয়ে যাওয়া, মানে এক জায়গা থেকে চলে যাওয়া সয়েলটা, যেখান থেকে সয়েলের যে কম্পোনেন্টসগুলোর মুভমেন্ট হয়ে যাওয়া, বিশেষ করে ওপরের যে অংশটা বা শীর্ষ মৃত্তিকা, সেটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, তখনই আমরা সেটাকে মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরোশন বলে থাকি। এবং সয়েল ইরোশন যে হয় তার ফলে কিন্তু জমির উর্বরতা কমে যায়। এবার দেখো দুই রকম সয়েল ইরোশন হয়। একটা হচ্ছে নর্মাল ইরোশন অর জিওলজিক্যাল ইরোশন, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড ইরোশন। নর্মাল ইরোশনটা কি? ন্যাচারাল প্রসেস অফ সয়েল রিমুভাল হুইচ কজ ন্যাচারাল ব্যালেন্স বিটুইন ইরোশন অ্যান্ড রিনিউয়াল। আর অ্যাক্সিলারেটেড ইরোশন হচ্ছে কজড বাই অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি। দ্য রেট অফ ইরোশন ইজ মাচ ফাস্টার দেন দ্য রেট অফ ফর্মেশন, ওভারগ্রেজিং, ডিফরেস্টেশন অ্যান্ড মাইনিং এটসেট্রা। তাহলে নর্মাল যে ইরোশনটা, সেটা কিন্তু একটা প্রাকৃতিক স্বাভাবিক ঘটনা, এবং এখানে যতটা সয়েল তৈরি হয় তো সেই অনুযায়ী তার সঙ্গে সাম্যতা রেখে মাটি ক্ষয় হয়। কিন্তু অ্যাক্সিলারেটেড ইরোশনে দেখা যায় যেটা শুধুমাত্র মানুষের কার্যকলাপ দ্বারাই এই ঘটনাটা ঘটে। অ্যাক্সিলারেটেড ইরোশনটা মানে খুব দ্রুত যখন সয়েল বা মৃত্তিকার ক্ষয় হয়, সেটা দেখা যায় যে পরিমাণ সয়েল তৈরি হচ্ছে, যে পরিমাণ মাটি তৈরি হচ্ছে, তার থেকে অনেক বেশি হারে কিন্তু মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। যেটা কার জন্য হতে পারে? ওভারগ্রেজিং, অর্থাৎ অতিরিক্ত পশুচারণ, তারপরে গাছ কেটে ফেলা এবং খনিজ সম্পদ উত্তোলনের সময় গাছ কেটে ফেলা, এইসব কারণে অ্যাক্সিলারেটেড ইরোশন হয়। এখন দেখো এজেন্টস অফ সয়েল ইরোশন, অর্থাৎ সয়েল ইরোশনটা ঘটায় কারা, কি কারণে? যেমন প্রথমটা হচ্ছে ক্লাইমেটিক এবং দ্বিতীয়টা হচ্ছে বায়োটিক। ক্লাইমেটিকের মধ্যে আমরা দেখব ওয়াটার অ্যান্ড উইন্ড, এই দুটো দিয়ে কিন্তু সয়েল ইরোশন হয়। আর বায়োটিকের মধ্যে দেখো এক্সেসিভ গ্রেজিং, মাইনিং, ডিফরেস্টেশন উইদাউট রিফরেস্টেশন, ইরিগেশন টেকনিক দ্যাট লিড টু সয়েল বিল্ট আপ, ওয়াটার লগিং সয়েল অ্যান্ড সয়েল কম্প্যাকশন বাই এগ্রিকালচারাল মেশিনারি। তাহলে ক্লাইমেটিকের মানে হচ্ছে জল এবং হাওয়া, এই দুটোর মাধ্যমে আমরা দেখি মৃত্তিকা ক্ষয় হয়। আর বায়োটিক হচ্ছে মেনলি সবটাই হচ্ছে মানুষের কার্যকলাপের জন্য, যেমন অতিরিক্ত পশুচারণ, তারপরে খনিজ সম্পদ উত্তোলন বা মাইনিং, এছাড়া
বন সম্পদ নষ্ট করা এবং তার বদলে নতুন করে বন সৃজন না করা। এরপর ইরিগেশন টেকনিক্স ভুল যদি থাকে, অর্থাৎ সেচ পদ্ধতি যদি ভুল থাকে, তার ফলে লবণ জমে যায় জমির উপরে। আর ওয়াটারলক সয়েল, অর্থাৎ জমিতে জল জমে যাওয়া। আর হচ্ছে ভুল যদি এগ্রিকালচারাল মেশিনারি ইউজ করা হয়, তার ফলে সয়েলটা কি হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায় বা ডেলা পাকিয়ে যায় যাকে বলে। তো এইগুলি হচ্ছে সয়েল ইরোশনের বিভিন্ন কারণ। এবারে দেখো আমরা প্রথম যেটা পড়বো ক্লাইমেটিক কারণগুলো দেখব, যেমন ওয়াটার ইনডিউস সয়েল সয়েল ইরোশন কত রকম হতে পারে। ওয়াটার ইনডিউস সয়েল ইরোশন মোটামুটি কেন হয়, টরেন্সিয়াল রেন, র্যাপিড ফ্লো অফ ওয়াটার অ্যালং স্লোপস, রান অফ, মেল্টিং অ্যান্ড মুভমেন্ট অফ স্নো, অর্থাৎ মুষলধারে বৃষ্টি এবং খুব দ্রুত যদি জল নামে কোনো খাড়া অংশ দিয়ে, স্লোপ দিয়ে, তখন, অথবা রান অফ, বৃষ্টির জল যেটা মাটির উপর দিয়ে চলে যায় সেইটা। আর মুভমেন্ট অফ, মেল্টিং অ্যান্ড মুভমেন্ট অফ স্নো, অর্থাৎ বরফ গলে যাওয়া এবং বরফের মুভমেন্টের সময়ও কিন্তু তার সঙ্গে সঙ্গে মৃত্তিকা ক্ষয়ে যায়। তাহলে এটাকে আমরা আবার এই যে জল দিয়ে যে সয়েল ইরোশন হয়, সেগুলোকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিট ইরোশন, দেন হচ্ছে রিল ইরোশন, তারপর গালি ইরোশন, তারপর স্লিপ ইরোশন, আর হচ্ছে স্ট্রিম ব্যাঙ্ক ইরোশন। তাহলে প্রথম আমরা পড়বো শিট ইরোশন। ইউনিফর্ম রিমুভাল অফ থিন লেয়ার অফ সয়েল ফ্রম লার্জ সারফেস এরিয়া ইউজুয়ালি ডিউ টু রান অফ ওয়াটার। তাহলে দেখো এখানে ছবি দেখো, প্রথমটাই শিট ইরোশন কিভাবে হচ্ছে, একটা বড় জায়গা দেখতে পাচ্ছি যে যার উপরে একটা থিন লেয়ার অফ সয়েল, সেই জমির উপরের যে উপরের একদম পাতলা যে সয়েলের লেয়ারটা, সেটা কিন্তু উঠে গেছে কিভাবে, জলের মাধ্যমে। এবং জলটা কিরম জল, রান অফ ওয়াটার, ঠিক আছে। অর্থাৎ বৃষ্টির জল যখন মাটির উপর দিয়ে যায় তাকে আমরা রান অফ বলি, জানো। তাহলে এই রান অফ ওয়াটারের মাধ্যমে এই উপরের যদি অংশটা যদি বেরিয়ে যায় জল দিয়ে তো মাটির, তখন তাকে আমরা শিট ইরোশন বলে থাকি। এরপরে আমরা দেখব রিল ইরোশন। রেনফল অ্যান্ড র্যাপিডলি রানিং ওয়াটার প্রডিউসেস ফিঙ্গার শেপ গ্রোভস অর রিলস ওভার দ্য এরিয়া। তাহলে ছবি দেখো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা স্লোপ, মানে পাহাড়ের স্লোপের মতো অংশ, যেখানে জল যখন খুব দ্রুত বয়ে যায় এই রকম জায়গা দিয়ে, এবং সেখানকার মাটিগুলো যদি লুজ থাকে, অর্থাৎ আটকে নেই, সেরকম অবস্থায় ওই মাটির সঙ্গে মাটির জলের সাথে বেরিয়ে যায়, র্যাপিড ওয়াটারের সাথে খুব দ্রুত যে জলটা নামছে উপর থেকে, তার ফলে দেখা যায় মানুষের হাতের আঙুলের আকৃতির আকার সৃষ্টি হয়। ওই অংশটাতে মানুষের হাতের আঙুলের মতো আকৃতি সৃষ্টি হয়, যাকে আমরা রিল ইরোশন বলে থাকি। এর পরবর্তী হচ্ছে গালি ইরোশন। When the rainfall is very heavy, deeper cavities of gullies of U or V shaped are formed. তাহলে দেখো গালি ইরোশন আমরা দেখবো এবার। গালি ইরোশনের ছবিটা, গালি ইরোশন হচ্ছে যেখানে খুব হেভি বৃষ্টি হয়, সেখানে বড় বড় গর্তের মতো অংশের সৃষ্টি হয় জলের দ্বারা, এবং মানে মাটি ক্ষয়ে গিয়ে এরকম বড় বড় গর্তের মতো সৃষ্টি হয়, যেগুলো ইউ বা ভি আকৃতির হয়, যাদেরকে গালি ইরোশন বলা হয়। এরপরে স্লিপ ইরোশন, ডিউ টু হেভি রেনফল অন স্লোপ অফ হিলস। তাহলে ছবি দেখো, ছবিতে দেখা যাচ্ছে বাঁদিকে স্লিপ ইরোশন, যেখানে যখন হিল এরিয়াতে যখন দেখতে পাচ্ছি খাড়াটা খুব, মানে খাদটা, মানে স্লোপটা খুব স্টিপ টাইপের স্লোপ, এখানে দেখতে পাচ্ছ কোনো গাছ টাছ নেই, স্লোপের মধ্যে নাই, যার ফলে এখানে মাটিগুলো লুজ, এবং এখানে যখন বৃষ্টির জল নামবে এই ঢাল দিয়ে, তখন তার সঙ্গে সঙ্গে মাটিগুলো বেরিয়ে যাবে, তার ফলে যে ইরোশনটা হচ্ছে এটাকে স্লিপ ইরোশন বলা হচ্ছে। এরপরে হচ্ছে স্ট্রিম ব্যাঙ্ক ইরোশন। স্ট্রিম ব্যাঙ্ক ইরোশন হচ্ছে ইন রেইনি সিজন হোয়েন ফাস্ট রানিং stream take a turn in some other direction, they cut the soil and make caves in the bank. তাহলে আমরা ছবি দেখব, স্ট্রিম ব্যাঙ্ক ইরোশনের ছবি দেখো। যখন রেনি সিজন, অর্থাৎ যখন আমাদের বর্ষাকাল, সেই সময় যে কোনো ক্যানাল বা যে জলের স্রোত, যখন নদী হতে পারে অথবা কোনো ক্যানাল বা ছড়া হতে পারে, তো সেখান দিয়ে যখন জলের স্রোতটা যখন খুব দ্রুত বেগে যায়, তখন যদি হঠাৎ সেই স্রোতের দিক পরিবর্তন হয়, তাহলে তার সামনের যে মাটিটা থাকে সেই মাটিটাকে সে কেটে দেয়, কেটে নিজের জায়গা তৈরি করে চলে যায়, যেটাকে আমরা স্ট্রিম ব্যাঙ্ক ইরোশন বলছি। তাহলে ওয়াটার দিয়ে আমরা এই ধরনের ইরোশনগুলো দেখতে পাই। এবার দেখো আমরা দেখব উইন্ড ইরোশন, অর্থাৎ হাওয়ার মাধ্যমে যে ইরোশন হয় সেটা। প্রথম দেখো 3টে পদ্ধতিতে হাওয়ার মাধ্যমে ইরোশন হয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে সল্টেশন, একটা সাসপেনশন, আর একটা হচ্ছে সারফেস ক্রিপ। সল্টেশন মানে কি, ডিউ টু ডাইরেক্ট প্রেশার অফ স্টর্মি উইন্ড অ্যান্ড দ্য soil particles of 1 to 1.5 millimeter diameter move up to vertical direction. তাহলে ছবি দেখো,
ছবিতে দেখছো যে সল্টেশন যেটা দেখাচ্ছে, যখন মাটির কণাগুলোর ডায়ামিটার 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত হয়, তখন যদি স্টর্মি উইন্ড অর্থাৎ খুব মানে ঝোড়ো হাওয়া যদি মাটির উপর দিয়ে বয়, তখন দেখা যায় এই যে মাটির কণাগুলো সেগুলো ভার্টিক্যালি উপর দিকে উঠে আসে, অর্থাৎ লম্বভাবে উপর দিকে উঠে আসে। এইভাবে সেখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, যাকে আমরা সল্টেশন বলে থাকছি। এরপরে দেখো আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে সাসপেনশন। সাসপেনশন হচ্ছে হিয়ার ফাইন সয়েল পার্টিকেলস লেস দেন 1 মিলিমিটার ডায়ামিটার হুইচ আর সাসপেন্ডেড ইন দ্য এয়ার টেকেন অ্যাওয়ে টু ডিস্টেন্ট প্লেসেস। তাহলে ছবি দেখলে আমরা দেখতে পারবো যে সাসপেনশন মানে যেখানে যদি ডায়ামিটারটা, মাটির কণার ডায়ামিটারটা 1 মিলিমিটারেরও কম হয়, তখন সেটা বাতাসের সঙ্গে ভেসে থাকে এবং হাওয়ার যেদিকে যাচ্ছে সেই দিকে চলে যায়। ঠিক আছে, বাতাসে ভেসে ভেসেই চলে যায়, যাকে আমরা সাসপেনশন বলছি। আর একটা হচ্ছে কি সারফেস ক্রিপ। সেখানে কি দেখাচ্ছে, হিয়ার লার্জ পার্টিকলস like 5 to 10 millimeter diameter creep over the soil surface along with wind। তাহলে এখানে আমরা দেখছি যে বড় যে মাটির কণাগুলো, সেগুলো 5 থেকে 10 মিলিমিটার মাটির কণার যে সাইজটা, সেখানে আমরা দেখছি এটা কি করছে, যে মাটিতে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, যাকে সারফেস ক্রিপ বলা হয়। তাহলে মাটির যে কণাগুলোর মানে ডায়ামিটার বা তার সাইজটা কত হবে তার উপর ভিত্তি করে তিনভাবে সয়েল ইরোশন হয়। একটা হচ্ছে সল্টেশন, একটা সাসপেনশন, আর একটা হচ্ছে সারফেস ক্রিপ। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিভেনশন অফ সয়েল ইরোশন। অর্থাৎ এই যে আমরা দেখলাম সয়েল ইরোশন হচ্ছে, তো এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, কিভাবে এটা থেকে মানে এটার সলিউশনটা কি আসলে, সেটা দেখো কতগুলো সলিউশন আছে যেভাবে করলে পরে সয়েল ইরোশন বন্ধ করা যায়। যেমন প্রথম হচ্ছে কনজারভেশন টিল ফার্মিং, অলসো নোন অ্যাজ নো টিল ফার্মিং। ইট কজেস মিনিমাম ডিস্টারবেন্স টু দ্য টপ সয়েল। স্পেশাল tillers break up and loosen the subsurface soil without turning the topsoil. The tilling machine makes seals in the unplowed soil and injects seeds, fertilizer, herbicide and a little water in the slit. তাহলে ছবি দেখো, কনজারভেশন অর টিল ফার্মিং অর নো টিল ফার্মিং। টিল মানে হচ্ছে কি, যে মাটিটাকে ওলট পালট যে করে দেওয়া হয় মানে বিভিন্ন ট্র্যাক্টর বা এইসবের সাহায্যে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে কনজারভেশন টিল ফার্মিং বা নো টিল ফার্মিংয়ে এখানে মাটিটাকে ওলট পালট করা হয় না, শুধু একটা মানে মেশিনের সাহায্যে, যেটাকে টিলার বলা হয়, সেটার সাহায্যে মাটিটা যে সাবসারফেস যে সয়েলটা আছে, একটু উপর থেকে নিচের দিকে যে সয়েলটা আছে, সেই সয়েলটাকে একটুখানি লুজ করে দেওয়া হয়, কিন্তু সয়েলটাকে ওলট পালট করে দেওয়া হয় না কখনোই। এবং কি করা হয়, এখানে ছোট ছোট স্লিট বা গর্ত করে দেওয়া হয়, যেখানে যেখানে গাছ আছে মানে গাছ বসানো হবে, ফসল বসানো হবে, সেখানে ওই স্লিটের মধ্যে বা গর্তের মধ্যে সেখানে গাছের বীজ বপন করা হয়, জল দেওয়া হয়, ফার্টিলাইজার দেওয়া হয়, এবং যদি কোনো গাছের পোকা মারার ওষুধ ইত্যাদি যা দেওয়ার ওইখানে ওইভাবে দেওয়া হয় ওই টিলারের সাহায্যে। এর ফলে কি হয়, জমিটা কিন্তু একেবারেই ডিস্টার্ব করা হয় না। ঠিক আছে, তো এইভাবে করলে কিন্তু জমি এইভাবে যদি চাষ করা হয়, তাহলেও দেখা যাচ্ছে যে সয়েল ইরোশন অনেকটাই প্রতিরোধ করা যায়। এরপরে দেখো কন্ট্যুর ফার্মিং। কন্ট্যুর ফার্মিং মানে হচ্ছে অন জেন্টাল স্লোপস crops grown in horizontal rows rather than up and down. It acts as a dam in the slope to hold soil and slow down loss of soil through runoff water. তাহলে ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো কন্ট্যুর ফার্মিং হচ্ছে জেন্টাল স্লোপে হয়, অর্থাৎ স্লোপ থাকবে, একটু ঢালু থাকবে, কিন্তু খুব খাড়াই নয়, তাহলে তাকে আমরা জেন্টাল স্লোপ বলছি। এখন জেন্টাল স্লোপে কি হয়, হরাইজন্টাল ভাবে ক্রপ বা ফসলগুলোকে বসানো হয়। দেখতে পাচ্ছ কিভাবে বসানো হয়েছে। এখন প্রত্যেকটা অংশ থেকে কিন্তু সয়েলগুলোকে আমরা কি দেখি, যে এখানে যে সয়েল আছে, যখন জল বা বৃষ্টি হবে বা জল দেওয়া হবে, তখন যদি এইখান থেকে সয়েলটা পরের পর্যায়ে যাবে, কিন্তু যেখানে ক্রপ আছে বলে, সামনে তার ক্রপ আছে বলে, সেখানে কিন্তু সয়েলটা আটকে যাবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপস কিন্তু দেখো সয়েল কিন্তু বেরিয়ে যেতে পারবে না, আটকে যাবে। এইভাবে হরাইজন্টাল রোতে ক্রপগুলোকে বসানোর ফলে এগুলো ড্যাম বা বাঁধের কাজ করে, যে মাটিটাকে ওই জায়গা থেকে বেরোতে দেয় না এবং মৃত্তিকা ক্ষয় এইভাবে রোধ করে। আচ্ছা, এরপরের যে পদ্ধতি সেটা হচ্ছে টেরেসিং। টেরেসিং কি? It used on steeper slopes, and slopes are converted into a series of broad terraces. Terracing retains water for crops at all levels and cut down soil erosion by controlling runoff. In high rainfall region, ditches are provided behind the terrace to permit drainage.
তাহলে আমরা ছবি দেখব, এটা হচ্ছে টেরেসিং। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকই উঁচু একটা স্লোপ, মানে ঢালুটা, এটা খাড়াই পাহাড় বলা যেতে পারে। এবং সেইখানে কি হচ্ছে যে পাহাড়ে সিঁড়ির মতো ধাপ কেটে কেটে চাষ করা হচ্ছে, এটাকে টেরেসিং বলা হচ্ছে। এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু জলটাকেও যেমন ধরে রাখা হচ্ছে, সেরকমভাবে মাটিটাও কিন্তু প্রত্যেকটা স্টেপে আটকে যাচ্ছে। এবং জল যদি খুব বেশি, কোথাও যদি এই সময় যদি খুব বেশি বৃষ্টিপাত হয়, তাহলে পিছনে একটা নালা করে দেওয়া হয়, যেখান দিয়ে এক্সেস জলটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু মাটিটা এইভাবে প্রত্যেক স্টেপে স্টেপে কি হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। এরপরে আমরা দেখব স্ট্রিপ ক্রপিং। স্ট্রিপ ক্রপিং কি? হিয়ার স্ট্রিপস অফ ক্রপস আর অল্টারনেটেড উইথ স্ট্রিপস অফ সয়েল সেভিং ক্রপস লাইক গ্রাসেস অর গ্রাস legume mixture. Runoffs from the crop soil is retained by the strip of cover crops and this reduces soil erosion. তাহলে আমরা ছবি দেখলে দেখতে পারবো যে স্ট্রিপ ক্রপিং হচ্ছে মাঝখানে দেখো ঘাস বসানো হয়েছে, যাকে কভার ক্রপ বলা হয়। আর ঘাস, সবুজ অংশটা বুঝতে পারছো, ঘাস, আর পাশের যে অংশটা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রপ লাগানো হয়। এখন যেহেতু কোনো কোনো সময় ফসল তোলা হয়ে গেল, তখন এই জায়গাটা ফাঁকা আছে, কিন্তু তাহলেও এইখান থেকে ইরোশনটা হওয়ার সম্ভাবনা কম। কারণ কি, দুই দিকে যেহেতু ঘাস বসানো আছে কভার ক্রপ হিসেবে, তার ফলে এইখানে গিয়ে কিন্তু আটকে যাবে। এই মাটিটা কিন্তু এই জায়গা থেকে জলের মাধ্যমে বেরিয়ে যেতে পারবে না, বা হাওয়ার মাধ্যমে এখানে আটকে যাবে। তো সেই কারণে এটাকে স্ট্রিপ ক্রপিং বলা হয়। এইভাবে অল্টারনেট ঘাসের চাষ করা হয়, তার পাশে ক্রপ চাষ করা হয়, বিভিন্ন ফসল চাষ করা হয়। এরপরে হচ্ছে অ্যালে ক্রপিং। হিয়ার ক্রপস আর প্ল্যান্টেড বিটুইন ট্রিজ অর shrubs, also known as agroforestry. Even after harvest, the soil is not fallow. Trees and shrubs will still hold the soil particles and prevent soil erosion. তাহলে এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি অ্যালে ক্রপিং। অ্যালে ক্রপিং এর দেখো ছবি দেখলে বুঝতে পারবো যে দুই পাশে গাছ, বড় বড় গাছ লাগানো হয়, মাঝখানে ফসলের চাষ করা হয়। তারপর এখানে ফসল যদি তুলেও নেওয়া হয়, জায়গাটা যদি ফাঁকাও হয়ে যায়, তখনও কিন্তু মাটিটা ওপেন থাকলেও কিন্তু ইরোশন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দুই দিকে বড় বড় গাছ আছে যেগুলো কিন্তু মাটিটাকে আঁকড়ে ধরে রয়েছে, অথবা জল দিয়েও বেরোতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একে অ্যাগ্রোফরেস্ট্রিও বলা হয়, এবং এইভাবে সয়েল ইরোশন রোধ করা হয়। এরপরেরটা হচ্ছে উইন্ড ব্রেক অর শেল্টার বেল্টস। ইট হেল্পস রিডিউসিং সয়েল ইরোশন কজড বাই স্ট্রং উইন্ডস। ট্রিজ আর প্লান্টেড ইন লং রোজ along the cultivated land boundary so that wind is blocked. The wind speed is greatly reduced which help in preventing soil erosion. তাহলে আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে উইন্ড ব্রেক অর শেল্টার বেল্ট। এখানে মাঝখানের অংশগুলো দেখছো, এখানে হচ্ছে ফসল চাষ হয়, এবং চারদিকে বাউন্ডারির মতো, ওয়ালের মতো, বেল্টের মতো ঘিরে রেখেছে বিভিন্ন বড় বড় গাছ দিয়ে। এবং সেগুলো কি করছে না, এখানে উইন্ড দিয়ে যে ইরোশনটা হয় সেটাকে বন্ধ করা হয়। কারণ এই উইন্ডের যে স্পিডটা, সেটা কিন্তু এই যখনই এই মাটিটার কাছে পৌঁছাতে যাবে, তার আগে কিন্তু গাছের মাধ্যমে সেটা স্পিডটা অনেক কমে যায়। তার ফলে কিন্তু এখানে উইন্ড ইরোশন হওয়ার সম্ভাবনাও কমে যায়। তো এটা হচ্ছে উইন্ড ব্রেক অর শেল্টার বেল্ট। তাহলে আমরা কিভাবে আমরা সয়েল ইরোশন প্রিভেন্ট করতে পারি আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব যে ওয়াটার লগিংয়ের ফলে কি সমস্যা হতে পারে মাটিতে। যেমন ওয়াটার লগিংয়ে দেখো, টু প্রোভাইড কন্টিনিউয়াস সোর্স অফ ওয়াটার টু দ্য গ্রোয়িং ক্রপস, ফার্মার্স ইউজুয়ালি অ্যাপ্লাই হেভি ইরিগেশন টু দেয়ার ফার্মল্যান্ড। To leach down the soils deeper in the soil, the farmers provide more irrigation water. However, due to inadequate drainage and poor quality of irrigation water, there is an accumulation of water under the ground, and gradually it forms a continuous column with the water table. These soils are called waterlogged soil. These soil affect growth of crops due to stoppage of exchange of gases. The pore spaces between the soil particles get fully drenched with water through দ্য রুটস। তাহলে এখানে কি বলা হয়েছে যে ফার্মাররা যখন চাষ করেন, চাষিরা, তখন তারা অনেক সময় খুব বেশি বেশি করে জল দিয়ে থাকেন, হেভি ইরিগেশন করে থাকেন ফার্মল্যান্ডে। তো মাটিতে অনেক সময় লবণের পরিমাণ বেশি থাকে, সেই লবণটাকে ধুয়ে ভিতর দিকে পাঠিয়ে দেওয়ার জন্য, গভীরে পাঠিয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে তারা জল ঢেলে দেন। তো জল যদি বেশি ঢেলে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকমতো না থাকার জন্য মাটির তলায় যে জল থাকে, ভূগর্ভস্থ জল, তার সঙ্গে একটা কন্টিনিউয়াস জলের কলাম তৈরি হয়ে যায় ওপরের সঙ্গে। তার ফলে দেখা যায় যে ওই মাটির উপর কিন্তু জল দাঁড়িয়ে গেছে, এই ধরনের মাটিতে কিন্তু কোনো চাষ ভালো হতে পারে না। কারণ মাটির মধ্যে যে হাওয়া চলাচলের আর কোনো জায়গা থাকে না। মাটির মধ্যে যে ছিদ্রগুলোর মধ্যে হাওয়া থাকে, সেই ছিদ্রগুলো পরিপূর্ণভাবে জলে ভর্তি হয়ে থাকে।
তার ফলে কি হয় যে এই ধরনের মাটিতে কোনো ভালো চাষ হয় না, এবং এটা হচ্ছে ভূমির অবক্ষয়ের একটা উদাহরণ। ঠিক আছে। আর ওয়াটার লগিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্যালিনিটি বিকজ দ্য ওয়াটার ইউজড ফর ইরিগেশন কন্টেন্স সল্টস অ্যান্ড দ্য সয়েল গেটস ডিগ্রেডেড ডিউ টু রং ইরিগেশন প্র্যাকটিস। তাহলে এই যে যখন জলটা জমে, শুধু জল জ্বললে একটা তো বললামই যে হাওয়া বাতাস এক্সচেঞ্জ হয় না, যার জন্য এখানে ভালো ক্রপ হওয়ার সম্ভাবনা কমে যায়। আর আরেকটা হচ্ছে কি, এখানে জলটা দাঁড়িয়ে যাওয়ার ফলে জলের মধ্যে যে সল্টটা থাকে সেটাও কিন্তু মাটির মধ্যে জমতে থাকে, যেটাকে আমরা স্যালিনাইজেশন বলেছিলাম, সেটাও কিন্তু মাটির পক্ষে ক্ষতিকর। এরপর হচ্ছে ল্যান্ডস্লাইডের মতো ঘটনা, যেটা ভূমি সম্পদের অবক্ষয় বা ল্যান্ড ডিগ্রেডেশনের মধ্যে আমরা পড়তে পারি, যেমন ভেরিয়াস অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস লাইক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস, লার্জ ড্যাম, রিজার্ভার, কনস্ট্রাকশন অফ রোড অ্যান্ড রেলওয়ে লাইন্স, কনস্ট্রাকশন অফ বিল্ডিং, মাইনিং এরিয়া এটসেট্রা রেসপন্সিবল ফর ক্লিয়ারিং লার্জ ফরেস্টেড এরিয়াস। তাহলে ল্যান্ডস্লাইড বা ভূমিধস কেন হয়? অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে কি হয়, যেমন ধরো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট মানে জলবিদ্যুৎ প্রকল্প, বড় বড় বাঁধ তৈরি করা, রিজার্ভার তৈরি করা, রোড তৈরি করা, রেলওয়ে লাইন তৈরি করা, বিল্ডিং তৈরি করা, মাইনিংয়ের কাজ করা। এর ফলে আমরা কি করছি, ফরেস্টগুলোকে কেটে ফেলছি এই সব কাজের জন্য, এবং এই ফরেস্টটাই কিন্তু মাটিটাকে ধরে রাখে, গাছগুলো। তো যখন গাছটা না থাকে তখন মাটিটা লুজ হয়ে যায় এবং সেখানে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। আচ্ছা, এবার হচ্ছে ডেজার্টিফিকেশন। ডেজার্টিফিকেশন বা মরুভূমিকরণ কাকে বলে? ডেজার্টিফিকেশন ইজ দ্য ডিগ্রেডেশন প্রসেস বাই হুইচ এ ফার্টাইল ল্যান্ড চেঞ্জেস ইটসেলফ ইন্টু এ ডেজার্ট by losing its flora and fauna. This can be caused by drought, deforestation, climate change, human activities, or improper agriculture. Desertification is a process of degradation of land. It occurs because of man-made activities and climate change. তাহলে মরুভূমিকরণ কেন হয়? একটা ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি ছিল, সেটা কিন্তু একটা মরুভূমির মতো আকার ধারণ করে, সেখানে কোনো প্রাণী উদ্ভিদের অস্তিত্ব দেখতে পাওয়া যায় না তখন। এর কারণ হচ্ছে যে খরা, বন ধ্বংস করা, ক্লাইমেট চেঞ্জ এবং মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য এই ঘটনা ঘটে থাকে। বিভিন্ন যে কারণ ডেজার্টিফিকেশনের হচ্ছে, যেমন ওভার গ্রেজিং, অতিরিক্ত পরিমাণ পশুচারণ করলে মাটি লুজ হয়ে যায়, ওপর মানে শিকড়গুলো দিয়ে যে মাটিটাকে ধরে রাখে গাছগুলোকে, থাকে না বলে। এরপর ডিফরেস্টেশনেরও সেমই ঘটনা, অর্থাৎ যদি মাটিটা লুজ হয়ে থাকে এবং শিকড় দিয়ে ধরার কেউ থাকে না, যেমন গাছ কেটে দেওয়া হয়েছে। ফার্মিং প্র্যাকটিস, ভুল ফার্মিং প্র্যাকটিসের ফলেও সয়েলের প্রবলেম হয় আর ডেজার্টিফিকেশন হতে পারে। আরবানাইজেশন, আদার টাইপ অফ ল্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শহরীকরণ মানে রাস্তাঘাট তৈরি করা, রেল লাইন তৈরি করা, বিভিন্ন কারণে আমরা গাছ কেটে ফেলি এবং তার জন্যই কিন্তু ডেজার্টিফিকেশন ঘটনা ঘটতে পারে। ক্লাইমেট চেঞ্জ, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের ফলে কোথাও ড্রট অর্থাৎ খরা, বন্যা ইত্যাদি বিভিন্ন রকমের প্রবলেম থাকে, যে সেখান থেকেও একটা অংশ মানে মরুভূমির মতো হয়ে যেতে পারে। আর ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনার ফলেও কিন্তু ডেজার্টিফিকেশন হতে পারে। আর যে সমস্ত জায়গাগুলি 4 এরিয়াজ অ্যাফেক্টেড বাই ডিজার্টিফিকেশন, যেমন ইরিগেটেড ক্রপল্যান্ডস হুজ সয়েলস আর অফেন ডিগ্রেডেড বাই দ্য অ্যাকুমুলেশন অফ সল্ট, অর্থাৎ ইরিগেটেড ক্রপল্যান্ড যেখানে জল সেচ করা হয় যে সমস্ত চাষের জমিতে, সেখানে আমরা ডেজার্টিফিকেশন দেখতে পাই, কারণ সেখানে স্যালিনাইজেশন বা লবণ জমা হয়ে থাকে। আর রেনফেড ক্রপল্যান্ডস হুইচ এক্সপিরিয়েন্স আনরিলায়েবল রেনফল অ্যান্ড উইন্ড ড্রিভেন সয়েল ইরোশন, যেখানে বৃষ্টির জলের উপর নির্ভরশীল যে সমস্ত চাষ জমি, সেখানেও কিন্তু ডিজার্টিফিকেশন দেখা যেতে পারে, কারণ সেখানে বৃষ্টিপাতটা কিন্তু খুবই আনসার্টেন থাকে এবং হাওয়ার মাধ্যমে প্রচুর সয়েল ইরোশন হয়ে থাকে। গ্রেজিং ল্যান্ড হুইচ আর হার্ম বাই ওভার গ্রেজিং, সয়েল কম্প্যাকশন অ্যান্ড ইরোশন, গ্রেজিং ল্যান্ডে যদি খুব বেশি পরিমাণ পশুচারণ হয় তাহলেও কিন্তু সেখানের ঘাস এবং ছোটো ছোটো গাছপালাগুলো না থাকার জন্য সেইখানে কিন্তু সয়েল কম্প্যাকশন, মাটিগুলো ডেলা পাকিয়ে যায় এবং ইরোশনও হয়। আর হচ্ছে ড্রাই উডল্যান্ডস হুইচ আর ড্যামেজ বাই দ্য ওভার কনজামশন অফ ফুয়েল উড, জ্বালানি কাঠের জন্য প্রয়োজনে কিন্তু প্রচুর পরিমাণে মানে গাছ কেটে ফেলা হয়, এটাও কিন্তু ডেজার্টিফিকেশনের কারণ। আচ্ছা, আমরা আজকে ল্যান্ড রিসোর্স সম্বন্ধে পড়লাম এবং এখান থেকে তোমরা সয়েল ইরোশনটা ভালোভাবে এখান থেকে জানতে পারলে এবং সয়েল ইরোশন কিভাবে হয়, কী কারণে হয়, কারণগুলো জানতে পারলে এবং সয়েল ইরোশনটাকে বন্ধ করার জন্য আমরা কি করতে পারি সেটাও আমরা জানতে পারলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। দেখার জন্য অনেক ধন্যবাদ।